রেখে যাচ্ছিস কেন? আকাশ পুনরায় চিৎকার করে বলে, কি করবো, আমার মাথা কাজ করছে না। ওকে সরানোর চোখের সামনে থেকে। আমি যা যা অপছন্দ করি তোমরা সেই সব গুণবল একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। তারপর আমার থেকে বয়সে এত ছোট, তবু ওকে আমি মেনে নিয়েছে, ভালোবেসেছে, নিজের অপছন্দের জিনিসগুলো সহ্য করে নিচ্ছে, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে কখনো অভিযোগ করেছি কিছু? এমন একটা ইম্যাচিওর মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে বলেছি কখনো? মাথায় এতটুকু বুদ্ধি নেই, সবসময় উল্টাপাল্টা কাজকর্ম করে। এর আগে দুবার আমার অফিসের পেপারস নষ্ট করেছে। আমি ভালোভাবে দুবারে বুঝিয়েছি আমার অফিসের কোনো কিছুতে যেন হাত না দেয়। এবারেও এত বার করে বলেছি, তবুও কাজ হলো না। শেষ পর্যন্ত ফাইলটার এই অবস্থা করে ছেড়েছে। ওকে সরানোর চোখের সামনে থেকে, নাহলে কি করবো আমি নিজেও জানি না। বাবা, মাথা ঠান্ডা কর, এত রাগ ভালো না। সবাই বের হও, সাথে আপুটাকেও নিয়ে যাও। অনন্যা শেখ ছেলের এমন রাগ দেখে আর কিছু বলার সাহস করে না। রাহার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে, পেছন পেছন বাড়ির সবাই বেরিয়ে যায়। আকাশ হাতের নষ্ট ফাইলের দিকে তাকিয়ে থাকে। কি করবে কিছুই মাথায় আসছে না, মাথাটা হ্যাং হয়ে গেছে, রাগে দুনিয়া অন্ধকার দেখছে। অনন্যা শেখ রাহাকে ওনার নিজের রুমে নিয়ে আসে, গালে মলম লাগিয়ে দেয়। ফর্সা গালটা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে। রাহা হিচকি তুলে কাঁদছে, চোখ ফুলে গেছে কান্নার কারণে, চোখ নাক মুখ লাল হয়ে গেছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, আকাশের ফাইলে পানি ফেলেছ কেন মা? রাহা হিচকি তুলতে তুলতে বলে, আমি ইচ্ছে করে ফেলিনি মা, ভুল করে পড়ে গেছে। গালে অনেক ব্যথা করছে? রাহা উপর নিচ মাথা নাড়ায়। অনন্যা শেখ রাহাকে বুকে টেনে নেয়। মায়ের ওম পেতে রাহা আরো জোরে কেঁদে ওঠে। অনন্যা শেখ মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদো না মা, একটু পর সব ঠিক হয়ে যাবে। আকাশ একটু পরেই এসে তোমাকে আবার আদর করবে। আমি যাব না আর ওখানে। আচ্ছা, না গেলে এখন কান্না বন্ধ করো। চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছো? রাহা আকাশের রুমে আর যায়নি, কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের রুমে ঘুমিয়ে গেছে। আকাশ পুনরায় ফাইল তৈরি করছে, একবারের জন্য বসা থেকে ওঠেনি। রাতের মধ্যেই ফাইল কমপ্লিট করতে হবে। দুপুর 2টায় মিলা আকাশের রুমে আসে, কোনো কথা না বলে আকাশের সামনে কফির মগ রেখে আলমারি খুলে রাহার ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ একবারও মাথা তুলে মিলার দিকে তাকায়নি, শুধু কফির মগের দিকে তাকিয়েছিল একবার। এটারই প্রয়োজন ছিল। মিলা রাহার ড্রেস নিয়ে অনন্যা শেখের রুমে আসে। রাহা বেডে বসে আছে, ড্রেস রাহার হাতে দিয়ে বলে, যাও ওয়াশরুমে। রাহা কোনো কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে। হাসি খুশি রাহার মলিন মুখ দেখে মিলার একটুও ভালো লাগছে না। গালটা এখনো ফুলে আছে, 5 আঙ্গুলের ছাপ এখনো স্পষ্ট। কি জোরেই না মেরেছে শয়তান ছেলেটা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। মিলার ভীষণ খারাপ লাগছে রাহার জন্যে। আকাশকে হাজারটা বকাঝকা করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। সমুদ্র মাত্রই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসেছে। সন্ধ্যা ঘুমিয়ে গেছে। রাহা এখনো কাঁদছে? হুম। আকাশ এমন একটা কাজ করবে ধারণার বাইরে। রাগ সামলাতে পারেনি। আকাশ তো সহজেই রাগে না বা এমন কিছু করেও না, কিন্তু আজকে হয়তো রাগের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছিল। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। অনন্যা শেখ রাহার জন্য রুমে খাবার নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দেয়। রাহা খেতে খেতে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অনন্যা শেখের ভালো লাগছে না রাহাকে এভাবে দেখতে। মেয়েটা একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশকে খাওয়ার জন্য ডাকতে আসে অসীম, তাকে এক ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয় আকাশ। মুখটা ছোট করে নিচে ফিরে আসে অসীম। আকাশের ধমক নিচ থেকে সবাই শুনেছে। আজকে যে আকাশের মস্তিষ্ক উত্তপ্ত লাভার মতো হয়ে আছে তা সবাই বুঝতে পারছে, তাই ওকে ডিস্টার্ব না করাই উত্তম। সারাদিনের রুম থেকে বের হয় না রাহা। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে 2 ভাই আমজাদ শেখ আর আজলান শেখ। ড্রয়িং রুম আজ শান্ত দেখে সোফার দিকে তাকায় দুজনে। অসীম নেই আজ সোফায়, সমুদ্র সন্ধ্যাকে নিয়ে বসে আছে। রাহা বা আকাশ দুজনের একজনও নেই। মিলা 2 শাশুড়ির সাথে রান্নাঘরে। 2 ভাই নাতনির সাথে কথা বলে হাতে থাকা চকলেটের প্যাকেট দিয়ে নিজেদের রুমের দিকে আগায়। আমজাদ শেখ রুমে প্রবেশ করতে দেখে রাহা বেডে শুয়ে আছে। রাহাকে নিজের রুমে দেখে ভ্রু কুচকে আসে আমজাদ শেখের। রাহা তো এই রুমে আসে না খুব একটা, আসলেও একটু সময় থেকে আবার চলে যায়। কিন্তু আজ একা একা শুয়ে আছে কেন, এখানে অসুস্থ নাকি? গলা খাকারি দেয় আমজাদ শেখ। শ্বশুরের গলার স্বর শুনতে পেয়ে নড়ে চড়ে উঠে রাহা। আমজাদ শেখ পাঞ্জাবির পকেট থেকে ফোন মানি ব্যাগ বের করে রাখে, তারপর রাহার দিকে এগিয়ে যায়। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? রাহা না তাকিয়ে না। বলে, গলার স্বর শুনে স্বাভাবিক লাগে না, আর একটু কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার? রাহা দুদিকে মাথা নাড়ায়। আমার দিকে তাকাও। রাহা কিছু বলে না। আমজাদ শেখের কুচকে যাওয়া কপাল, ভ্রু আরো কুচকে যায়। কেউ কিছু বলেছে? আকাশ বকেছে? এতক্ষণ ধরে রাখা কান্না আবারও বেরিয়ে আসে, ফুপিয়ে কেঁদে উঠে আবার। আমজাদ শেখ হকচকিয়ে যায়। কি হলো, কাঁদছে কেন? তড়িঘড়ি করে বলে, কি হয়েছে তোমার? আমার দিকে ঘোরো। রাহা উঠে শ্বশুরের দিকে মুখ করে মাথা নিচু করে বসে। আমজাদ শেখ রাহার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে।
রাহার মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বাম গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, চোখ মুখ ফুলে গেছে, 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণধারা। হুড় করে রাগ উঠে যায়। মেয়েটাকে কে এভাবে মারলো? আর একা একা কান্না করছে, এখানে কেউ নেই কেন ওর কাছে? কে মেরেছে মা তোমাকে? শ্বশুরের আদর মাখা স্বর শুনে রাহার কান্না আরো বেড়ে যায়। রাহার মুখটা দেখে ভীষণ মায়া হয় আমজাদ শেখের। রাহাকে আদর করে কান্না বন্ধ করতে বলে, তারপর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে, রাহাকে কে মেরেছে? ওনার হুঙ্কার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে 3 জন। দাদার হুঙ্কার শুনে ছোট সন্ধ্যা ভয় পেয়ে যায়। আজলান শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে ছোট ভাইয়ের হুঙ্কার শুনে। অসীম নিজেও নিজের রুম থেকে বেরিয়ে আসে। আকাশ আর রাহাবাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। আমজাদ শেখ অনন্যা শেখের দিকে তাকিয়ে আগের মতোই গর্জন করে বলে। রাহাকে কে মেরেছে? অনন্যা শেখ মিনমিন করে বলে, সব আকাশ আকাশ? আকাশ কেন মেরেছে ওকে? কোথায় ও? নিজের রুমের কাজ করছে। কেন মেরেছে? কিছু খুলে বলে অনন্যা শেখ। সবকিছু শোনার পর কিছুটা শান্ত হয় আমজাদ শেখ, তারপরেও রাগী স্বরে বলে, তাই বলে মেয়েটাকে ওভাবে চড় দেবে? এখনো গালটা লাল হয়ে ফুলে আছে, কেঁদে কেঁদে চোখ মুখের কি হাল করেছে। 3 জন ওকে ছেড়ে রান্নাঘরে কি করছো? একজন ওর কাছে থাকতে পারলে না? অনন্যা শেখ আগের মতোই মিনমিন করে বলে। ওর কাছে ছিলাম আমি, ঘুমিয়ে পড়েছিল তাই রান্নাঘরে এসেছি। আমজাদ শেখ আকাশ আর বাড়ির সবাইকে বকতে বকতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওনার পেছন পেছন আজলান শেখও যায় রাহাকে দেখার জন্য। 2 যা রান্নাঘরে চলে যায়। মিলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল। অসীম সোফায় বসে। সাথে সাথেই সন্ধ্যা বাবার কোল থেকে অসীমের কোলে চলে যায়। অসীমের মুখ আজ মলিন থমথমে। একে তো রাহাকে মেরেছে, রাহার মন খারাপ, কান্না করছে, তার উপর নিজেও ভাইয়ের কাছে রামধমক খেয়েছে। সবসময় হাসি ঠাট্টা করে অন্যকে হাসানো অসীমের মুখেও আজ হাসি নেই। পুরো বাড়ি আজ থমথমে। আমজাদ শেখ রাহাকে নিজের সাথে করে ড্রয়িং রুমে নিয়ে আসে। নিজের পাশে বসিয়ে চকলেট খেতে দেয়। রাহার কান্না বন্ধ হলেও মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ ছেয়ে আছে। এখনও আকাশ একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। মিলা 4 বার 4 মগ কফি দিয়ে এসেছে। দুপুরে খায়নি। রাত 9টা বেজে যায়। খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে, কিন্তু রাহা সোফা থেকে ওঠে না। এখন খাবে না সে, খিদে নেই পেটে। আমজাদ শেখ খাওয়ার জন্য জোর করলে অনন্যা শেখ বলে সে খাইয়ে দিবে। সবাই খাওয়া শুরু করে। অনন্যা শেখ প্লেটে খাবার বেড়ে রাহার কাছে এসে বসে, ভাত মাখিয়ে রাহার মুখের সামনে ধরে। হা করো, খেয়ে নাও। খাবো না মা, খিদে নেই। এমন বলে না মা, সেই দুপুরে খেয়েছো, এখন অল্প খাও। রাহা খাবে না সেটাই বলতে থাকে বারবার। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে সোফার দিকে তাকায়। আকাশের রাগে চোখ মুখ দেখে হাঁ করে রাহা। আকাশ সোজা গিয়ে চেয়ার টেনে বসে নিজেই খাবার বেড়ে নেয়। ওর রাগী থমথমে গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলে না। অসীম তো মনের ভুলেও দ্বিতীয়বার ভাইয়ের মুখের দিকে তাকায় না। রাহা অল্প খেয়ে আর খায় না। ভূতের ভয়টা সব ভুলে একা একাই শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। আকাশ নিজের খাওয়া শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1 ফ্লাক্স গরম পানি, কফির চিনির চামচ আর কফির মগ আমার রুমে দিয়ে আসবে। বলেই চলে যায়। আমজাদ শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে বলেন, সাহেবের অর্ডার কি? যেন কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। অনন্যা শেখ বলেন, ছেলেটা এমনি রেগে আছে, তার উপর তোমার এইসব বলতে হবে? রেগে আছে তো আমার কি? আমার বাচ্চা মেয়েটাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে বদ ছেলে একটা। ওর কাছে আর মেয়েই দিব না। আহ আমজাদ, চুপ করে খাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ কেন করবো ভাবি? আমার মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করেছে বজ্জাত ছেলেটা। একটা দুটো জোরে চড়টা মেরেছে নাকি? সে সকালে মেরেছে, এখন অবধি দাগ হয়ে গেছে। ওর নামে তো বউ নির্যাতনের কেস দেওয়া উচিত। সাইমা শেখ আবারও বলেন, পুলিশ সবার আগে তাহলে তোমাকেই ধরবে। আমজাদ, তুমি তোমার 27 বছরের ছেলের সাথে 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছো। দোষটা তো প্রথমে তোমার নিজেরই। আমজাদ শেখ খেতে খেতে বলেন, সব সময় সত্যি কথা বলতে নেই ভাবি, মাঝে মাঝে মুখটা বন্ধ রাখতে হয়। আমজাদ শেখের কথা শুনে মুচকি হাসে সবাই। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখে রাহা বেডে পা তুলে বসে আছে। শ্বশুর শাশুড়িকে দেখেও নড়াচড়া করে না। রাত 10টা বেজে গেছে, ঘুমাতে হবে এখন। অনন্যা শেখ রাহার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ বসে থাকবে? রাত তো অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওই রুমে যাব না মা। কেন, কি হয়েছে? আমার ভয় করছে। তাহলে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসছি। না না, আমি যাব না ওই রুমে। উনি আবার মারবে আমাকে। আমাকে ওনার চোখের সামনে যেতে নিষেধ করেছে। আর মারবে না, শুধু শুধু ভয় পাচ্ছ। তখন তো রাগের কারণে চোখের সামনে থেকে যেতে বলেছিল। না, মারবে আমি জানি। আমি যাব না ওই রুমে। তোমাকে মারা তো দূরে থাক, ধমক দিলেও আকাশকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। না না, আমি তাও যাব না।
দেখো মা, ঝগড়া হলেই স্বামী স্ত্রীর আলাদা থাকতে নেই। আলাদা থাকলে সম্পর্কের মধ্যে শয়তান প্রবেশ করে। আজকে তোমার ভয় করছে, কালকেও ভয় করবে, পরশুদিনও হয়তো ভয়টা একটু কমবে বা আগের মতোই ভয় করবে। তাই বলে কি ভয় না কমা অবধি তুমি ওই রুমে যাবে না? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া, মারামারি, মান অভিমান হয়েই থাকে, তাই বলে আলাদা থাকা যাবে না। তুমি চলো আমার সাথে, দেখবে আকাশ কিছুই বলবে না তোমাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা। সত্যি মারবে না তো? না, কিছুই করবে না। আকাশ তোমাকে অনেক ভালোবাসে, তখন তো রেগে মাথায় অমন করেছে, এখনো রাগ করে আছে? এখন রাগ কমে গেছে। যদি তাও মারে? ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। রাহা বেড থেকে নেমে দাঁড়ায়। অনন্যা শেখ ডোরের দিকে এগিয়ে যায়। রাহা শাশুড়ি মায়ের আঁচল ধরে পেছনে পেছনে হাঁটে। ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করে রাহা। সোফায় বসে থাকা আকাশ মুখ তুলে একবার তাকায়, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাহা দ্রুত বেডে উঠে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে। অনন্যা শেখ ডোর ভিজিয়ে দিয়ে চলে যায়। তিনি জানেন রাহা আকাশকে ছাড়া ঘুমায় না। এখন ভয়ে আকাশের কাছে যেতে না চাইলেও আকাশের থেকে দূরে সরেও সারা রাত আর ঘুমাবে না। তার মধ্যে আজকে দুপুরে কাঁদতে কাঁদতে দুবার ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে আর বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না রাহার। তবে ভয়ের কারণে নড়াচড়াও করছে না, ভুলেও আকাশের দিকে মুখ করে শয়নি। শুয়ে থাকতে থাকতে আবার কান্না চলে আসে। এতগুলো দিনেও আকাশ রাহাকে ধমক দিয়ে কথা বলেনি, মাঝে মধ্যে না পেরে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, তবে ধমক দেয়নি কখনো। আজ আকাশের রাগ, ধমক আর চর খেয়ে আকাশকে অনেক বেশি ভয় পাচ্ছে রাহা। আর আকাশের সেই চরের কথা স্মরণ হতেই আবারও ঠেলে কান্না আসছে। হাঁ করে জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে নেয়। আকাশের কাজ শেষ হতে হতে শেষ রাত হয়ে যায়। এখন রাত 4টা বাজে। ফাইলটা বন্ধ করে সোজা হয়ে সোফায় গা হেলিয়ে দেয়। বেলা 12টায় বসেছিল। একভাবে বসে থাকতে থাকতে পিঠ মাজা শেষ। একবার খাওয়ার জন্য উঠেছিল, 3বার মুখ ধুয়ে এসেছে, 2বার ফ্রেশ হয়ে এসেছে। এখন পুরো মাথা হ্যাং হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগছে। ফাইলের কয়েকটা পেজ ঠিক ছিল, তাই আরও দ্রুত কাজ শেষ হয়েছে। ফাইল আলমারিতে তুলে রেখে দেয়। ল্যাপটপ চার্জে লাগিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে এসে ডোর লক করে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা বেডের কিনার ঘেঁষে শুয়ে আছে। আকাশ দুজনের মাঝে দূরত্ব রেখে শুয়েছে। 3 ঘন্টা ঘুমোতে পারলেও ভালো লাগবে একটু। সকালে ঘুম ভাঙার পর রাহা দেখে ঘুমের ঘোরে আকাশের গা ঘেঁষে শুয়েছিল। দ্রুত দূরে সরে আসে, বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে ফোঁস করে শ্বাস ছাড়ে। আকাশের যে আগে ঘুম ভাঙেনি এটাই অনেক। ঘুম থেকে উঠে যদি রাহাকে এত কাছে দেখতো তাহলে হয়তো মাথায় তুলে বেড থেকে নিচে ফেলে দিত। সেই দৃশ্য কল্পনা করতেই শরীর ঝাঁকিয়ে ওঠে রাহার। ফ্রেশ হয়ে এসে নিজের ফোনটা নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আকাশের। স্বভাব মতোই হাত ছড়িয়ে রাহাকে খুঁজে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। সাথে সাথেই স্মরণ হয় গতকালের কথা। শোয়া থেকে উঠে বসে। ঘুম না হওয়ার দরুন মাথা ভার ভার হয়ে আছে। ঘুমে 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য তৈরি হয়ে নেয় একেবারে। তারপর সবকিছু গুছিয়ে এনে রুম থেকে বের হয়। নিচে এসে সবাইকে দেখলেও রাহাকে দেখে না। সোফায় বসে গলা ছেড়ে কফি চায়। মাথা পাতলা করার জন্যে কফি একমাত্র ভরসা। অনন্যা শেখ কফি নিয়ে আসে। কোনো কথা না বলে আবার নিজের কাজে চলে যায়। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। আমজাদ শেখ বলেন, সবাই এখানে, রাহা কই? সবাই খেয়াল করে রাহা নেই। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, রাহা কোথায় আকাশ? আকাশ নিজের প্লেটের খাবার নিতে নিতে বলে, আমি কিভাবে বলবো রাহা কোথায়? আমি তো আর রাহাকে নিচের পকেটে নিয়ে ঘুরি না যে সবসময় আমি জানবো কোথায় সে। তুই জানবি না? এটা কেমন কথা? আমি ঘুম থেকে উঠে দেখিনি। এখন কানে কাছে ঘ্যানোর ঘন না করে কটা খেতে দাও শান্তিতে। ছেলের কাটকাট কণ্ঠস্বর শুনে আর কোনো প্রশ্ন করেন না অনন্যা শেখ। অসীমকে পাঠায় রাহাকে খুঁজে আনার জন্যে। অসীম ভাইয়ের রুমে, বড় ভাইয়ের রুম, মা বাবার রুম খুঁজে রাহাকে পায় না। তারপর ছাদে উঠে আসে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা দাঁড়িয়ে আছে চুপচাপ একা। অসীম দূর থেকে ডেকে ওঠে, ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, খেতে ডাকছে। রাহা পেছনে ফিরে তাকায়। অসীমকে দেখে আবার সামনের দিকে তাকায়। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। অসীম এগিয়ে যায় রাহার কাছে। ভাইয়া আর বকেছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। সবাই ডাকছে, চলো। পরে খাবো। এখন খেলে কি সমস্যা? কিছু না, এমনি খেতে ইচ্ছে করছে না এখন। ভাইয়া আছে দেখে যাবে না তাই? রাহা বলে না কিছু। সত্যি বলতে আকাশের ভয়ে নিচে যাবে না এখন। সকালে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসেছে যেন আকাশের সামনে না পড়ে। এখনো ভাইয়াকে ভয় পাচ্ছ? ভাইয়া কিছু বলবে না, চলো এখন। না না, এখন যাব না আমি। অসীম কিছু না বলে দাঁড়িয়ে রইল রাহার সাথে। অসীম জানতো রাহা ভূতে ভয় পায় ভীষণ, কিন্তু আজ জানতে পারলো আকাশকেও জমের মতো ভয় পায়।
যার ভয়ে খেতে পর্যন্ত যাচ্ছে না। আকাশ খাওয়া শেষ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে স্টার্ট করে। গেটের কাছাকাছি যেতেই বাইকের আয়নায় দেখে ছাদের উপর থেকে রাহা ওর দিকে তাকিয়ে আছে। দ্রুতগতিতে বাড়ির সীমানা ছাড়িয়ে চলে যায় আকাশের ব্যাগ। বিষণ্ণ রাহা খাওয়ার জন্য নিচের দিকে এগিয়ে যায়। রাহার পেছন পেছন যায় অসীম। অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যায় আকাশের। আজকেও ড্রয়িং রুম নিস্তব্ধ, শান্ত। অন্যদিনের মতো কোলাহল হই হই নেই আজকেও। সোফার দিকে তাকায় অসীম সন্ধ্যাকে নিয়ে খেলছে, আর মিলা খাইয়ে দিচ্ছে সন্ধ্যাকে। রাহা আর সমুদ্র নেই। মা চাচি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আকাশ সন্ধ্যা জন্যে আনা কেকের প্যাকেটটা দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিছু সময় বেডে বসে থাকে, রুমের চারদিকে নজর বুলায়। তারপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে, সোফায় বসে ছোট ভাইয়ের পাশে। অসীম মনের ভুলেও ভাইয়ের দিকে তাকায় না। ওকে ধমক দিয়েছিল গতকাল, ভোলেনিও এখনো। কথা বলবে না ভাইয়ার সাথে, শুধু শুধু ধমক দিয়েছিল। খাওয়ার জন্য শুধু ডেকেছিল, তাও মায়ের কথা শুনে। না হলে জীবনেও যেত না ভাইয়ের সামনে। কি জোরেই না ধমকটা দিয়েছিল। বেচারার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। একটুর জন্যে জানে বেঁচে গেছে। আকাশ দেখলো ছোট ভাই তার দিকে তাকাচ্ছে না। বুঝলো গতকালের ধমক দেওয়ার কারণে অভিমান করেছে। তখন মাথা ঠিক ছিল না, তার মধ্যেই বান্দাগি খাবার খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছিল। মেজাজের পারদ তখন মহাবিশ্ব ছাড়িয়ে গিয়েছিল। তাই তো মুখ দিয়ে আপনা আপনি ধমক বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যা বড় চাচুকে দেখে অসীমের কোল থেকে নেমে আসে, গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। অসীম সোফা থেকে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ ছেলের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। রান্না শেষ, তাই হাত মুখ ধোয়ার জন্য নিজের রুমের দিকে এগিয়ে যায় দুই যা। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ব্যবসা গরমে অতিষ্ঠ জনমানব। রাতের খাবার খেতে সবাই আসলেও রাহা আসে না। সমুদ্রকে রাহার কথা জিজ্ঞাসা করলে বলে, ওর দুটো অঙ্ক করা ভাত আছে, সেগুলি করছে। আসতে বললাম, আসলো না। বলল পরে খাবে পড়া শেষ করে। আমি পরে খেতে চাইলাম, কিন্তু জোর করে আমাকে পাঠিয়ে দিল। কেউ আর কিছু বলে না। সবাই বুঝতে পারছে রাহা আকাশের ভয়ে আসছে না। পড়ালেখা তো শুধুমাত্র বাহানা। অনন্যা শেখ আর সায়ন শেখ সকলকে খাবার বেড়ে দেয়। তারা দুজন রাহার সাথে খাবে, তাই আর বসে না খাওয়ার জন্যে। মিলাও পরে খেতে চায়, কিন্তু অনন্যা শেখ ওকেও জোর করে বসে খাওয়ার জন্যে। মিলা যত দেরি করবে ঘুমাতে, সন্ধ্যাও তত দেরি করে ঘুমাবে। চুপচাপ সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। সমুদ্র নিজের রুমে চলে আসে সন্ধ্যাকে নিয়ে। রাহা বেডে বই খাতা ছড়িয়ে বসে বসে অঙ্ক কষছে। সমুদ্র এসে রাহার সামনে বসে। কত দূর? এই তো শেষ ভাইয়া, আর 1 মিনিট। অঙ্ক শেষ করে খাতা এগিয়ে দেয় সমুদ্রের সম্মুখে। সমুদ্র খাতা হাতে নিয়ে চোখ দাবিয়ে দেখে কোথাও ভুল হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। খুব ভালো হয়েছে, আজকে একটুও ভুল হয়নি। আজকে 20-এর মধ্যে 20 নাম্বার পেয়েছো তুমি। রাহা খুশি মনে বই খাতা ব্যাগে ভরে নেয়। তারপর সন্ধ্যার সাথে টুকটাক কথা বলে রুম থেকে বেরিয়ে আসে। ব্যাগ করিডোরে রেখে সোজা নিচে নেমে আসে। ওর জন্য অপেক্ষা করছে অনন্যা শেখ আর সাইমা শেখ। ড্রয়িং রুমে আর কেউ নেই, যে যার রুমে চলে গেছে। মিলা এসেছে আকাশের রুমে। আকাশ বেডে বসে রয়েছে, মিলা ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবি নাকি? এমন খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? বললেই তো আসতাম। তো বলে ফেল, এমন দাঁড়িয়েছিস কেন? তুই এমন করছিস কেন? কেমন করেছে? বুঝতে পারছিস না? তুই রাহার সাথেই কথা বলিস না কেন? কাল থেকে কেঁদে কেটে একসা অবস্থা মেয়েটার। কাল সারা দিন কেঁদেছে, রাতেও কেঁদেছে। আজ সারা দিন একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তোর ভয় খেতেও আসো না। একটু কথা বললেই তো মেয়েটা স্বাভাবিক হয়। আকাশ মিলার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, একটু শান্তি প্রয়োজন। ওর ভুল ক্ষমা করলে হবে না। ওর সব কাজে আশকারা দেওয়া যাবে না। ওকে যে শাস্তি না পেলে বারবার ঘুরে ফিরে একই ভুল করবে। এমন কাজ করার জন্য এখন শাস্তি পেলে কষ্ট অনুভব করলে দ্বিতীয়বার এরকম কাজ আর করতে যাবে না। আর গেলেও 1000বার ভাববে। ওকে আমি কতবার নিষেধ করেছি, তারপরেও ঠিকই ভুল কাজটা করেছে। গতকাল ফাইলটা নষ্ট করে যদি আজ সকালে করতো তাহলে কি হতো? ও তো না বুঝেই করেছে, আর আজ সকালে তো করেনি। সেজন্য তো শাস্তিটা আরও বেশি প্রয়োজন। ও না বলছে অনেক বড় বড় ভুল করে ফেলে। আজ সকালে করেনি ঠিক আছে, কিন্তু পরের বারও ঠিকই এমন কিছু করতো। একটু কাটলে কেউ মরে না। সব কষ্ট রাতে ভুলে দেব। তুই যা, তোর যা আমার কাছে। মিলা অদ্ভুত চোখে তাকায়। তুই এমন ছিলি না। কোনোদিন পরিবর্তন হব না কথা ছিল নাকি? মিলা বিড়বিড় করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। খাওয়া শেষ করে রাহা উপরে উঠে আসে। অনন্যা শেখ বাকি খাবার ফ্রিজে তুলে রাখে। রাহা করিডোর থেকে নিজের ব্যাগ তুলে নেয় হাতে। তারপর ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। ভয়ে ভয়ে রুমের ভেতর প্রবেশ করে দেখে আকাশ রুমে নেই। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, তাই ফোঁস করে শ্বাস ছাড়ে।
দ্রুত ব্যাগটা স্টাডি টেবিলের উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ রুমে আসার আগে শুয়ে পড়বে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, চুলগুলো ব্রাশ করে নিয়ে বেঁধে নেয়। এখন চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেই হলো, ব্যাস আকাশের সামনে আর পড়তে হবে না। বেডের দিকে ঘুরতেই দেখে আকাশ শটান হয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে ওর দিকে তাকিয়ে আছে। আকাশের গম্ভীর মুখ দেখে ভয়ে রাহার আত্মারাম খাঁচা ছাড়া। দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশের দিক থেকে, পাশ কাটিয়ে বেডের দিকে এগিয়ে যেতে নেয়। আকাশ টেনে ধরে রাহার হাত। রাহা ভয়ে চোখ বন্ধ করে নিয়ে তড়িঘড়ি করে বলে, জীবনেও আর করব না, কোনো কিছুতেই হাত দেব না আর কোনো দিন। আকাশ রাহার হাত ধরে নিজের সামনে দাঁড় করায়। তাকায় রাহার ভয়ে কুকড়ে থাকা চোখ মুখের দিকে। ভীষণ খারাপ লাগে আকাশের, মায়াও হয় ভীষণ। মেয়েটা এখন ওকে জমের মতো ভয় পাচ্ছে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না আর। রাহা বলে না কিছু। আকাশ বুক থেকে রাহার মুখ তুলে নিজের মুখের দিকে ধরে। রাহার গালে কপালে ঠোঁটে অসংখ্য চুমু খায়, আবার জড়িয়ে ধরে বুকের মাঝে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে? রাহা বুকে মুখ গুজে রেখেই বলে, পড়ছিলাম তো। এখনো ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না তো, স্বাভাবিক হও। রাহা জোরে জোরে শ্বাস নিতে থাকে। এতক্ষণ ভয় করলেও এখন আর ভয় করছে না, বরং আকাশের আদর ভালোবাসা পেয়ে কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। আকাশ আবার রাহার মুখ বুক থেকে তুলে 2 হাতে আগলে ধরে। অনেক ব্যথা পেয়েছিলে গালে? আকাশের আদর মাখা বলিতে রাহা এবার কেঁদেই দেয়। উপর নিচ মাথা নাড়ায়। আকাশ রাহার যেই গালে চর মেরেছিল সেই গালে চুমু খায়। বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে স্লাইড করে অপরাধীর ন্যায় বলে, তখন রাগের মাথায় মেরে বসেছিলাম। আমার ছোট্ট বউটা কত ব্যথা পেয়েছিল। আর কখনো মারবো না, প্রমিস করছে। আর জীবনও মারবো না। রাহা কেঁদে কেঁদে বলে, রাগ উঠলে? রাগ উঠলেও মারবো না। আমার ঝামেলা রানীকে আমি আর কোনোদিন ফুলের টোকাও দেবো না। তোমাকে আঘাত করেছে, আমিও ভালো নেই ঝামেলা রানী। মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝতে পেরেছে কত বড় ভুল করেছে আমি। আমার ঝামেলা রানী তো ঝামেলা করবে, তাই বলে কি এত রাগ করা যাবে? হুম, জীবনেও না। আমি আর কোনোদিন ঝামেলা করব না। তুমি তো ঝামেলা রানী। ঝামেলা তোমার শিরে উপশিরে মিশে আছে। একটু একটু ঝামেলা করলে সমস্যা নেই, মানিয়ে দেব। শুধু কেউ যখন নিষেধ করবে ওটা ধরো না, নষ্ট করো না। তুমি সেটা করবে না, ধরবেও না। কারণ ইম্পর্ট্যান্ট কিছুতেও হাত দেবে না। আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করো না, ভুল করেই হয়েছে। সে ভুল যেন না হয় সেজন্য সব কিছু এড়িয়ে চলবে, কেমন? আর আমার কাছ থেকে পালিয়ে করে বেড়াচ্ছ কেন? কত সুন্দর করে বউটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি আমার বউ নেই। একটু ছেড়ে উপাস ফিরেছে আর অমনি উঠে পালিয়ে গেছ। তুমি আমাকে তোমার কাছে নিয়েছিলে? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম আমিই ভুল করে তোমার কাছে চলে গেছি, তাই তো উঠে পালিয়ে গেছো, তাই তো? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ রাহার চোখের পানি মুছে দেয়। আমার ছোট্ট বউটাকে মেরেছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কাল থেকে কাজের চাপে বউটাকে আর আদর করা হয়নি। কাল রাতে শোয়ার পর কত কষ্ট হচ্ছিল আমার। তারপর বউটাকে জড়িয়ে ধরে কত আদর করলাম, চুমু খেলাম, বউকে আগলে ধরে ঘুমালাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ নেই। রাহা আবার জোরে শব্দ করে কেঁদে ওঠে। কেঁদে কেঁদেই বলে, কালকে থেকে আমার কত কষ্ট হচ্ছিল, কত কেঁদেছি। মারার পর আদর করিনি বলে? রাহা উপর নিচ মাথা নাড়ায়। তুমি তো ভয় আমার কাছে আসছিলে না। আদর করনি বলেই তো আরো বেশি ভয় করছিল। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, আর কখনো মারবো না, ভয় দেখাবো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে, চলো। কাল আবার তোমাকে দিয়ে আসতে হবে। তুমি যাবে না আমার সাথে? আমিও তো দিয়ে আসবো। আমার সাথে থাকবে তুমি? আমার অফিস কালকের জন্য ছুটি পেয়েছি শুধু। আকাশ রাহাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে যায়। বেডের বালিশ ঠিকঠাক করে রাহাকে ডাকে শোয়ার জন্যে। রাহা বেডে ওঠার সময় আকাশের হাতের দিকে খেয়াল করে, উতলা হয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? আকাশ তাকায় হাতের দিকে। এই হাত দিয়ে রাহাকে চর মেরেছিল, আর এই চরের কারণে ওর রাহা ওকে ভয় পাচ্ছিল। ওর সামনে আসছিল না। ওর বাচ্চা বউটা ওকে কত ভয় পাচ্ছিল। রাত হয়ে যাওয়ার পরেও ওর ভয়ে রুমে আসছিল না। সেই রাগে হাত দিয়ে দেওয়ালে পাঞ্চ মেরেছিল, যার কারণে হাতের উল্টো দিকে চামড়া ছিলে রক্ত বেরিয়ে গিয়েছিল। রাহার গালে হাত রেখে বলে, কিছু হয়নি, ঘুমাও। কে বলেছে কিছু হয়নি? এমন হয়েছে কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছো? আকাশ হাসে। রাহার গালে চুমু খেয়ে রাহাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। লাইট অফ করার জন্য এগিয়ে যেতে যেতে বলে, হাতছে ভুল করেছিল, তাই শাস্তি দিয়েছে। রাহা বুঝতে পারে না কিছু। হাত আবার ভুল করে কিভাবে? হাতের আবার জ্ঞান বুদ্ধি আছে নাকি না জানি, থাকতেও পারে, রাহার জানা নেই। আকাশ লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে এসে শুয়ে পড়ে, রাহাকে জাপটে ধরে। রাহাও আকাশের বুকে মুখ গুজে দেয়। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠে আকাশ রাহা দুজনেরই খুবই ভালো লাগছে।
দুজনেরই খুব ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে 9টা পেরিয়ে যায়। রাহার হাসি হাসি মুখ দেখে মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বুঝতে পারে দুজনের মধ্যে সব মিটমাট হয়ে গেছে। রাহার মুখের ঝলমলে ভাব তাই বলে দিচ্ছে। মিলা সোফা থেকে উঠে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য। খাবার খেয়ে তৈরি হয়ে নেয় দুজনেই। পরিপাটি হয়ে ব্যাকপ্যাক নিয়ে নিচে নেমে আসে দুজন। সকলে থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। আকাশ গ্যারেজ থেকে কার বের করে। রাহা কার দেখে বলে, কার কেন? তো কিছু করে যাব? কেন বাইকে? পাগল হয়েছ? দুটো ব্যাগ আর তুমি বাইকে আঁটবে নাকি? বাইকে অত জায়গা হবে না, কারে যেতে হবে। না, আমি বাইকে যাব। জেদ করে না রাহা, পরের বার বাইকে করে নিয়ে যাব। এখন কারে উঠে আসো। গাল ফুলিয়ে কারে উঠে বসে রাহা। আকাশ সিট বেল্ট লাগিয়ে দেয় রাহার। কার স্টার্ট করে গেটের বাইরে বেরিয়ে যায়। সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, দুঃখ পেও না, তোমাকে বাইকে বসিয়ে পুরো ঢাকা ঘুরে বেড়াবো কবে? তোমার পরীক্ষা শেষ হলে। রাহা বেশ খুশি হয়। কোথায় কোথায় ঘুরতে যাবে সেসব জায়গার নাম বলতে থাকে। আকাশ ঘাড় ঘুরিয়ে তাকায় রাহার মুখের দিকে, হাত বাড়িয়ে রাহার মাথায় হাত রাখে। আকাশ অফিসের কাজ দ্রুত শেষ করে 12টায় অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসে। পার্কিং থেকে নিজের বাইক নিয়ে সোজা চলে আসে বাড়ি। অসময়ে আকাশকে বাড়িতে দেখে বাড়ির 3 নারীর ভ্রু কুচকে আসে। চোখ মুখ দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, দেখে একদম সুস্থ ফিটফাট মনে হচ্ছে। অনন্যা শেখ কুচকে যাওয়া ভ্রু ঠিক করে বলেন, আজ এত দ্রুত অফিস ছুটি দিয়ে দিল? না, তাহলে ছুটি নিয়ে এসছে। শরীর খারাপ লাগছে? না। তাহলে কোথায় যাবি? হুম, কোথায়? আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে। রাহার কাছে। কেউ আর কিছু বলে না। ওনারা ভুলেই গিয়েছিল আজকে রাহার শেষ পরীক্ষা চলছে। আকাশ রুমে এসে দ্রুত ড্রেস চেঞ্জ করে আবারও তৈরি হয়ে নেয়। তারপর ফোন, বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভীষণ খুশি আকাশ। রাহা ওকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আকাশ সোজা এসে দাঁড়ায় রাহার স্কুলের সামনে। গেটের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাহাদের বাড়ির ড্রাইভার। সে আকাশকে দেখেই এগিয়ে আসে। কথা হয় দুজনার মাঝে। এর মধ্যে স্কুলের ভেতর থেকে বেরিয়ে আসে রাহা। প্রথমে আকাশকে খেয়াল করে না, ড্রাইভারকে দেখে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতে খেয়াল করে ড্রাইভারের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকার কারণে প্রথমে চিনতে পারেনি। আকাশ তো আগামীকাল আসতে চেয়েছিল। আকাশকে দেখে রাহার মুখে হাসি ফুটে ওঠে। ড্রাইভারের কথায় পেছনে ফিরে তাকায় আকাশ। রাহা দুজনের কাছে এসে দাঁড়ায়। রাহার সাথে রাহার দুজন স্কুল ফ্রেন্ডও আছে। তুমি না বললে কাল আসবে? সারপ্রাইজ। কেমন আছেন ভাইয়া? আকাশ রাহার ফ্রেন্ড দুজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? এটা কি ভাইয়া? আমরা আপনার থেকে বয়স অনেক ছোট, আপনি তুমি করেই বলবেন। আকাশ একটু হাসে। মেয়ে দুজন আরো কিছু বলে চলে যায়। আকাশ ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয়। ড্রাইভার চলে যায় রাহার পরীক্ষার ফাইলটা নিয়ে। বাইকে উঠে বসে দুজনাই। শক্ত করে ধরে বসো, আবার পড়ে যেও না। ধরেছি তো। আরো ভালো করে ধরো। বাইক নিয়ে রাস্তায় উঠতে রাহার চোখে পড়ে ফেরি করে বিক্রি করা আইসক্রিম ভ্যানের দিকে। থামো থামো থামো। রাহার এমন জোরে জোরে বলা কথা শুনে আকাশ দ্রুত রাস্তার পাশে বাইক দাঁড় করায়। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? রাহা হাত উঁচু করে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের ভ্যানের দিকে দেখায়। খাবো। এগুলো ভালো না, ভালো আইসক্রিম কিনে দেবো ভালো দোকান থেকে। কে বলেছে ভালো না? আমি এখান থেকেই খাবো, তুমি এনে দাও। রাহার জেদ ধরে বলা কথা শুনে আকাশ বাইক থেকে নেমে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে বলে, এইখান থেকে এক চুলও নড়বে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোন ফ্লেভারটা খাবে বলো? ভ্যানিলা। নিয়ে আসছি, বসে থাকো। নাম্বারে কিন্তু বাইক থেকে। রাহা মাথা নাড়ায়, নামবে না সে। আকাশ রাস্তা পার হয়ে আইসক্রিমের ভ্যানের কাছে যায়। দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে বলে। বাইকের উপর বসে থেকে রাহা খেয়াল করে ভ্যানের উপর কুলফি আইসক্রিমও আছে। ওর চোখ দুটো আরো চকচক করে ওঠে। বাইক থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যেতে শুরু করে ভ্যানের দিকে। আকাশ আইসক্রিম হাতে নিয়ে রাহার দিকে তাকিয়ে দেখে রাহা ওর দিকে আসছে। আকাশ হাত উঁচু করে রাহাকে ওখানেই দাঁড়াতে বলে, কিন্তু রাহা আকাশের বারণ না শুনে কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। মুহূর্তেই দ্রুতগতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কা লেগে যায়। দ্রুতগতিতে ছুটে আসা বাইকের ধাক্কায় রাহা প্রায় উড়ে গিয়ে পড়ে আরেকটা বাইকের নিচে। আগের বাইকে থাকা দুজন ছেলেও আরো অনেকটা দূরে গিয়ে পড়ে বাইকের সাথে। রাস্তায় থা হয়ে দাঁড়িয়ে যায় আকাশ। মুহূর্তেই চোখের পলকে কি হয়ে গেল বুঝতেই পারল না। ওর হাত পা অসাড় হয়ে গেছে, চোখের পলকও পড়ছে না, মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। রাস্তায় ভিড় জমে যায়। সকল মানুষ দৌড়ে এগিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া বাইক দুটো আর রাহার কাছে। মানুষজনের চিল্লাচিল্লি আর ছোটাছুটিতে আকাশের হুঁশ ফিরে আসে। হাতের আইসক্রিম ফেলে দৌড়ে যায় রাহার কাছে। রক্তে লাল হয়ে গেছে রাহার সাদা হিজাব আর ড্রেস। দ্রুত হাঁটু গেড়ে বসে রাহার কাছে। উপর হয়ে পড়ে থাকা রক্তাক্ত রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। অজ্ঞান হয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে রাহার গালে আস্তে আস্তে করে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে শুরু করে।
অনেকবার ডাকার পরেও রাহা তাকায় না। কথা না বলে আকাশের দিন দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। রাহাকে টেনে বুকে জড়িয়ে ধরে শক্ত করে কি করবে না করবে কিছুই ওর মাথায় ধরছে না। হতবুদ্ধি হয়ে রাহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে রইল। সাধারণ মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কয়েকজন বাইকার 3 জনের কাছে গিয়ে তাদের ধরে ধরে দাঁড় করাচ্ছে। যেই বাইকের সাথে রাহার প্রথম ধাক্কা লেগেছিল সেই বাইকের একজন অজ্ঞান হয়ে গেছে। হেলমেট না থাকার দরুন মাথা ফেটে গেছে, রক্তে রাস্তা লাল হয়ে গেছে। দুজন কিছুটা সুস্থ থাকলেও রাহা নিস্তেজ হয়ে আছে। আকাশের শত ডাক ওর কানে পৌঁছাচ্ছে না। পাগল প্রায় আকাশের করুণ ডাক রাহার কান অবধি পৌঁছাচ্ছে না এখন। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।